রাজনৈতিক দলগুলোর সমঝোতার বিকল্প নেই, ঐক্যমত্য কমিশনে বললেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচনে জাতির সত্যিকার নবজন্মের আশা। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব, এর মধ্যে কোনো দ্বিমত আর আমরা রাখব না। জুলাই সনদ নিয়ে আবারও আলোচনা কমিশনের। মহোৎসবের ভোটের জন্য দরকার বাস্তবায়ন, বলছে এনসিপি। নির্বাচন কোনো কিছুর জন্য নির্ভরশীল নয়, মনে করে বিএনপি। ন্যাশনের কাছে আমরা এমন কোনো প্রেসিডেন্ট রেখে যেতে চাই না, অন্ততপক্ষে হেডেড বাই প্রফেসর ইউনূস, যেটা দুদিন পরে টিকবে না। আমরা সংবিধানে যে মৌলিক পরিবর্তনগুলো নিয়ে এসেছি সেগুলোকে কিভাবে টেকসই এবং কার্যকর করা যায় সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা উদাত্ত আহ্বান রেখেছি পদ্ধতি বাতলে দেওয়ার ক্ষেত্রে। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। পৃথিবীর যে কোনো আদালতে বিচারের মতো অকাট্য তথ্য প্রমাণ আছে, বললেন চিফ প্রসিকিউটর। 19 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে উপদেষ্টার সাথে আলোচনা। নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো, এটা তো একটা উদ্বিগ্নের জায়গা। সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি, আরো অনেক কিছু আলোচনা করেছি। ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভায় শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার। জুলাই চেতনাকে ধারণের আশ্বাস জাকসু নেতৃবৃন্দের। দিনভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, জনদুর্ভোগ। খাল দখলের খেসারত দিতে হচ্ছে, বলছে নগরবাসী। এগুলো সরকারি জায়গায় করছে এবং খালের উপরেই করছে। এই খালটা তখন থেকে বন্ধ হয়ে গেছে, ভালোভাবে নিষ্কাশন হয় না, যে খালটা পলাশনগর এখানে ঢুকলে চাপা হয়ে গেছে, দুই সাইডটা বাড়ি করছে, একটা বিল্ডিং উঠেছে। যত বেশি খাতে সম্ভব ডিজিটাল সেবা চালু করে যেতে চায় অন্তর্বর্তী সরকার। করদাতাদের হয়রানি না করতে আইনজীবীদের অনুরোধ অর্থ উপদেষ্টার। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন। যদি সংস্কার বাস্তবায়নের ফয়সালা করা যায় তবে তা হবে মহোৎসবের ভোট, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ধন্যবাদ। ধৈর্য সহকারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ খুঁজতে রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সভাপতি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা অন্যান্য দেশও লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম, যেটাতে গেছি, এটা নজির হিসেবে থাকবে। সভায় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই সনদ এমনভাবে তৈরি করতে হবে যেন কোনো খুঁত না থাকে, তা যেন নজির হয়ে থাকে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, সমঝোতার কোনো বিকল্প নেই। যত কথাই আমরা বলি, কত কনভিন্সিং কথা বলি, তো যে রাস্তায় আমরা শুরু করেছি সমঝোতার রাস্তা, এটার থেকে বের হবার কোনো সুযোগ আমাদের নাই। এই সমঝোতায় আমাদের আসতেই হবে। ডক্টর ইউনূস আরও বলেন, আবারও কোনো স্বৈরাচার আসার পথ বন্ধ করতে সংস্কার প্রয়োজন। সেটা করতে হলে সবাইকে একমত হয়ে করতে হবে, দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে। এইটি আর কিচ্ছু না, বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন, আবারও জোর দিয়ে বলেন প্রধান উপদেষ্টা। জানান, এ নির্বাচন হবে মহোৎসবের নির্বাচন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, সে নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। এই যে এত ত্যাগ, এত রক্ত, এত আত্মাহুতি, এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি। দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। উৎসব এখান থেকেই সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে।
জুলাই অভ্যুত্থানের কথা মনে করিয়ে কমিশন সভাপতি অধ্যাপক ইউনূস বলেন, নতুন বাংলাদেশ তৈরির এ সুযোগ আর আসবে না, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। যখনই আপনি এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি, তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। এর আগে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রচেষ্টায় একটি জাতীয় সনদ প্রস্তুত করা হয়েছে, যা বাংলাদেশের রাজনীতিবিদদের ঐক্যের একটি দলিল। ডক্টর আলী রিয়াজ বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি এখনও চায় এ প্রক্রিয়া যেন সফল না হয়, তাই সবাইকে ভেদাভেদ ভুলে সামনের মাসগুলোতে সহযোগিতার ধারা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। বৈঠকে সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের স্বাক্ষরের জন্য প্রস্তুত বিএনপি, তবে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় এসে বিষয়টিকে জটিলতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এমনভাবে সনদ বাস্তবায়ন করতে হবে যেন তা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ না হয়। এনসিপি নেতা আক্তার হোসেন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন করা না গেলে নির্বাচন মহোৎসবের হবে না। গত 11 সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সবশেষ বৈঠক করেছিল কমিশন। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহযোগিতার ধারা তৈরি হয়েছিল অতীতে, তা সামনের মাসগুলোতে অব্যাহত থেকে অক্ষুণ্ণ রেখে আমরা অবশ্যই একটি চূড়ান্ত পরিণতিতে উপনীত হতে পারব। ন্যাশনের কাছে আমরা এমন কোনো প্রেসিডেন্ট রেখে যেতে চাই না, অন্ততপক্ষে হেডেড বাই প্রফেসর ইউনূস, যেটা দুদিন পরে টিকবে না, যেটা দুদিন পরে জুডিশিয়ারিতে নাল এন্ড ভয়েড হয়ে যাবে, যেটা দুদিন পরে চ্যালেঞ্জড হয়ে যেতে পারে। জাতীয় নির্বাচন সেটা সুষ্ঠু হোক, ফেব্রুয়ারিতেই হোক, সেই টাইমলাইনে আমরা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে এই সরকারের একটি সমাপ্তি, নতুন সরকারের আগমন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হবে, যা আন্তরিকভাবে কামনা করি। যেহেতু বাংলাদেশে ইতিপূর্বেও হায়ার কোর্টে সংশোধনী চ্যালেঞ্জ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেগুলো বাতিল হয়েছে, সেক্ষেত্রে আমরা সংবিধানে যে মৌলিক পরিবর্তনগুলো নিয়ে এসেছি সেগুলোকে কিভাবে টেকসই এবং কার্যকর করা যায় সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা উদাত্ত আহ্বান রেখেছি পদ্ধতি বাতলে দেওয়ার ক্ষেত্রে। অবিচল আছি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে। এ ব্যাপারে আমাদের কোনো রকম কোনো দ্বিতীয় চিন্তা নাই। অনেকবার বলা হয়েছে টাইমলাইন নিয়ে। তো ফেব্রুয়ারিতে যদি আমরা ইলেকশন করি, আমাদের যদি শিডিউল ঘোষণা হয়, শিডিউল ঘোষণার পরে তো আমরা কোনো লিগ্যাল অ্যামেন্ডমেন্ট করতে পারবো না। আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো হত্যার পর আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে দেওয়ার অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধ মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে। এই তথ্য প্রমাণ দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। এদিন জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। লাশের উপর ছুঁড়ে ফেলা হচ্ছে লাশ। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিনে ঢাকার আশুলিয়ায় ঘটে এই নারকীয় ঘটনা। 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ তোলা হয় ভ্যান গাড়িতে। পরে পাশে থাকা মোটরসাইকেলের পেট্রোল নিয়ে এসে ধরিয়ে দেওয়া হয় আগুন। প্রসিকিউশন বলছে, তখনও জীবিত ছিলেন একজন, তাকেও পুড়িয়ে হত্যা করা হয়। তদন্ত রিপোর্ট, আনুষ্ঠানিক অভিযোগ গঠন সহ সব আইনি প্রক্রিয়া শেষে রোববার শুরু হয় এই মামলার বিচার। এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে, যা দিয়ে বিশ্বের যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। আমরা যেটা বলেছি যে আমাদের কাছে যে ধরনের এভিডেন্স আছে সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয়, এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো একটা অকাট্য প্রমাণ শৃঙ্খল, যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো এবং দুনিয়ার যে কোনো আদালতেই যাওয়া হোক না কেন এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। শুনানিতে ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা। জবাবে তাজুল ইসলাম বলেন, এই বিতর্কই অহেতুক। এই প্রশ্ন তোলার সুযোগ নেই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আর্মড ফোর্সেসের লোকদের বিচার করতে পারবে কিনা। এটা অকাট্যভাবে প্রমাণিত এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। তদন্ত রিপোর্টের পর্যালোচনা সাপেক্ষে চিফ প্রসিকিউটর আগামী 29 তারিখের মধ্যেই
তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে, আর ট্রাইব্যুনাল 1-এ হয় চানখারপুল মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ। আরও কয়েকটি মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। 19 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনের আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করেন তিনি। বাবর বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে, লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, তবে পরিস্থিতি উত্তরণে সরকারের চেষ্টার ত্রুটি নেই বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ের বৈঠক আলোচনা হয়েছে। মন্ত্রণালয়কে বাবর জানিয়েছেন, পার্শ্ববর্তী দেশে শেখ হাসিনার সঙ্গে একটি বিশেষ শিল্পী গোষ্ঠী বৈঠক করেছে যারা নির্বাচন বানচাল করতে চায়। নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো, এটা তো একটা উদ্বিগ্নের জায়গা। সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি, আরও অনেক কিছু আলোচনা করেছি, যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট হওয়া অস্ত্র, সেটা যে উদ্ধার হয়নি এখনো, সেটা আমাদের উদ্বিগ্ন জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা। প্রথম সভায় সিনেটে ডাকসুর 5 জন ছাত্র প্রতিনিধি ঠিক করা হয়েছে। সকালে উপাচার্যের সভাপতিত্বে প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ডাকসুর কার্যক্রম। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে ডাকসুর প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, GS/SM ফরহাদ, AGS সহ কমিটির 27 জন নেতা উপস্থিত ছিলেন। ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সাংবাদিকদের ধন্যবাদ জানান উপাচার্য। সাংবাদিকদের একটি বিশাল অবদান আছে। সভা শেষে ব্রিফ করেন ডাকসুর GS/SM ফরহাদ। জানান, পরিচিতি পর্ব শেষে ডাকসুর পক্ষ থেকে সিনেটে 5 জন প্রতিনিধির নাম ঠিক করা হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব। প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের 12 মাসে কী কী কাজ হতে পারে, কোন উইকে কী কাজ হতে পারে, টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা কাজে নেমে পড়ব ইনশাল্লাহ। পরে ভিপি সাদিক কায়েম বলেন, প্রথম সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। হার জিতের কিছু নেই, আমরা সবাই জিতে গেছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। তো আমাদের যারা সহযোগিতারা আছে তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশায় আমরা বাস্তবায়ন করব। তারা প্রত্যেকে একজন আমাদের উপদেষ্টা হিসেবে কাজ করবে। আগামী 1 বছরের কর্মপরিকল্পনা তৈরি করে শিগগিরই কাজে নেমে পড়ার কথা জানান ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা। আপনাদেরকে জানিয়ে দেব আমরা এই মাসে কি কাজ করছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাণিজ্য ঘাটতি কমাতে পারলে পারস্পরিক শুল্ক আরও কমাতে পারে যুক্তরাষ্ট্র, এমন প্রতিশ্রুতি পাওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর USTR প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন তিনি। উপদেষ্টা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনার বিষয়ে অগ্রগতি জানতে চেয়েছে সফররত USTR প্রতিনিধি দল। স্বল্প সময়ের মধ্যেই স্বাক্ষর হবে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। উপদেষ্টা জানিয়েছেন, বোয়িং, জ্বালানি তুলা এবং সয়াবিন আমদানিতে জোর দিয়েছে সরকার। চীনের উচ্চ শুল্কের কারণে তুলনামূলক কম দামি পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য। এই সুবিধা নিতে পারবে বাংলাদেশও। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের $6 বিলিয়ন ঘাটতি রয়েছে। এই বিষয়ে আমাদের যে আলোচনাগুলো চলছিল, বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের যদি নিম্নমুখী মানে যে ঘাটতির যে নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের, সেই উদ্দেশ্য সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আল্লাহর রহমতে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে। একচেটিয়া নেতৃত্ব নিয়ে শঙ্কা থাকলেও জাকসু ঘিরে তৈরি হওয়া প্রত্যাশার প্রাপ্তি ঘটবে বলে আশাবাদী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্বাস করতে চান নতুন নেতৃত্ব জাহাঙ্গীরনগরের উদারপন্থী গণতান্ত্রিক পরিবেশ আর সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করবে। নির্বাচিতরা বলছেন জুলাই চেতনাকে ধারণ করে লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ এবং বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী চরিত্রে রূপান্তর করাই হবে তাদের প্রধান কাজ। মাত্র ৮,০০০ ভোট গণনা করতে গিয়ে প্রায় ৪৮ ঘণ্টা সময় নিয়ে রীতিমতো নজিরবিহীন ঘটনার জন্ম দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোট শেষ হওয়ার ২ দিন পর ভিপি হিসাবে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু আর সাধারণ সম্পাদক হিসেবে শিবিরের মাজহারুল ইসলামের নাম ঘোষণা করা হয়। ঘোষণার পরদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শুনশান নীরবতা ছিল ক্যাম্পাস জুড়ে। এর ফাঁকে ভাদ্র মাসের অঝোর বৃষ্টি। এমন পরিবেশে কথা হয় শিক্ষার্থীদের সঙ্গে। নতুন নেতৃত্বের কাছে প্রত্যাশার কথা জানান তারা। ইশতেহারগুলো রেখেছেন, এগুলো খুব তাড়াতাড়ি পূরণ হবে বলে আশা রাখছি। জাহাঙ্গীরনগরে সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত, তো এগুলো যেন চালু থাকে এবং একাডেমিক্স দিক থেকে যেন জাহাঙ্গীরনগর শিক্ষার্থীরা আরও রিচ হতে পারে। মুক্ত মঞ্চে কাওয়ালি হতেও দেখেছি, সেটা হচ্ছে ৫ই আগস্টের আগেও এবং পরে, এবং হচ্ছে এখানে বাউল প্রোগ্রামও হয়েছে। আমরা চাই জাহাঙ্গীরনগরের এই সংস্কৃতিটা বজায় থাকুক। প্রত্যেকটা মতাদর্শের মানুষের যাতে তার নিজ যে স্বাধীনতা সেটা যাতে তারা অক্ষুণ্ণ রাখে। এর আগে ৮ বারের জাকসু নির্বাচনে কখনোই ছাত্র শিবির জয়ী না হলেও এবার ২৫টি পদের মধ্যে জিএস, এজিএস সহ ২০টিতে জয়ী আলোচিত সমালোচিত সংগঠনটি। একটি রাজনৈতিক দলের একাধিক ব্যক্তি থাকায় জাকসু কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দিহান কোনো শিক্ষার্থী। তবে সেই আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন নবনির্বাচিত ভিপি। তাদেরও উদ্দেশ্য শিক্ষার্থীদের সেবা করা, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া পূরণ করা, আমারও সেম উদ্দেশ্য। তাই মনে করি একসাথে কাজ করতে গেলে কোনো রকম সমস্যার মধ্যে আমরা পড়ব না। গবেষণায় যাতে বেশি বরাদ্দ বৃদ্ধি করা হয়, এজন্য তো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবেই। ভিপি সহ ৩টি পদে স্বতন্ত্র আর ২টিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস নেতারা জয়ী হয়েছেন। ভিন্ন মতের এই নির্বাচিতদের নিয়ে নেতিবাচক রাজনীতি এড়িয়ে সুষ্ঠু ধারার গণতান্ত্রিক চর্চা এগিয়ে নেয়ার কথা বলেছেন জাকসুর জিএস, এজিএস। জুলাইয়ে যারা হামলাকারী ছিল তাদের বিচারটাকে নিশ্চিত করা, এই ক্যাম্পাসটাকে আরও নিরাপদ এবং এই ক্যাম্পাসটাকে আরও সহিষ্ণু ক্যাম্পাস গড়ে তোলা, সেই জায়গাটা আমাদের মূল ফোকাস থাকবে। নেতিবাচক প্রভাবগুলোই যেগুলো আসলে শিক্ষার্থীদের অধিকারগুলো হরণ করে, শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়ার জায়গাগুলো সেগুলোকে সংকুচিত করে, সেই জায়গাগুলো নিয়ে আমরা মূলত কাজ করবো। আমরা ইতিবাচক ধারাটাকে আরও এগিয়ে নিয়ে যাব। হলে ভেতরে যাতে অন্তত ছাত্র রাজনীতির নামে গেস্ট রুম কালচারগুলো আবার তৈরি না হয়, গণরুম কালচার তৈরি না হয়, সেদিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা হচ্ছে একটা প্রেশার গ্রুপ জাকসু, যেটা শিক্ষার্থীদের কি চাওয়া কি পাওয়া সেগুলো মানে প্রশাসনকে চাপ দেয়। আগামী 2 দিনের মধ্যে জাকসু নির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তবে দায়িত্ব নেওয়ার পর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন নাকি ভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জাকসুর কার্যক্রম শুরু হবে, এ নিয়ে এখনই কথা বলতে রাজি হননি নির্বাচিতরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, সাভার, ঢাকা। জাতীয় নির্বাচন সামনে রেখে কয়েকটি আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে সংগঠিত আন্দোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে ফরিদপুর অঞ্চলে চলা অবরোধ প্রত্যাহারের জন্য আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, না হলে বল প্রয়োগ করা হবে। সচিবালয়ে কোর কমিটির বৈঠকে সীমানা সংক্রান্ত আন্দোলনকে অযৌক্তিক বিবেচনা করে শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। জাতীয় নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সংসদের 300 আসনের মধ্যে 39টির সীমানা পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে ফরিদপুর, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া ও পাবনায় সড়ক অবরোধ সহ আন্দোলনে নামে এলাকাবাসী। এ নিয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। ইসি যুক্তিতর্কের ভিত্তিতে সীমানা পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করায় আন্দোলন অযৌক্তিক বলে উল্লেখ করা হয় বৈঠকে। তাই সড়ক অবরোধ করে ভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারোই নেই, যেহেতু তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না। এটা কিন্তু বরদাস্ত করা হবে না। এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। আইন শৃঙ্খলা বাহিনী যে যতটুকু দায়িত্ব ছিল আমরা মনে হয় এটা শতভাগ সম্পন্ন করতে পেরেছি। এই জাতীয় নির্বাচন তো আরও অনেক পরে, এটার জন্য তো আপনারা জানেন আমরা ট্রেনিং সব শুরু করে দিতে, আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে।
কোর কমিটির বৈঠকে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর থেকে কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। এক্ষেত্রে বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ হবে ২০ বছর, পুরুষদের ক্ষেত্রে এই মেয়াদ কিছুটা বেশি হবে বলে জানান উপদেষ্টা। মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা ২০ বছর করে দিতে চাচ্ছি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর খাল দখলের খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে। অল্প বৃষ্টিতে জমছে পানি, এতে পথচারী যাত্রীরা পড়ছেন চরম ভোগান্তিতে। সকালের বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকার সড়ক তলিয়ে যায়। একটি এলাকার পানি ঘণ্টা দুয়েকের মধ্যে নেমে গেলেও অনেক এলাকায় জলাবদ্ধতা ছিল ৪ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত। রাজধানীর মিরপুর এলাকার অন্যতম ব্যস্ত এই সড়ক যেন নদী। বৃষ্টির জমে থাকা পানিতে শিশুরা মেতে উঠেছে উল্লাসে। শৈশবের সুখে ওরা ভাসলেও চরম ভোগান্তি নাজেহাল পথচারী যাত্রীরা। জমে থাকা বৃষ্টির পানিতে বিকল হচ্ছে যান, গন্তব্যে যাওয়ার বিকল্প পথ খুঁজছেন কেউ কেউ। এই যেমন ১০ম শ্রেণী পড়ুয়া আরিবা স্কুল থেকে ফিরছেন স্বজনের সাথে, কিন্তু এ পথে যাওয়ার তো উপায় নেই, বাধ্য হয়ে খুঁজছেন বিকল্প পথ। এটা একদম সবসময় একটু বৃষ্টি হলেই এই রাস্তাটা পানির নিচে সব সময়। আমার মনে হয় যে সরকার এটা করা উচিত। আসলে একটা কিছু করা উচিত। হয়তো সরকার একটু আইডেন্টিফাই করতে টাইম লাগতেছে হয়তো বা। কালশী সড়কের এই জলাবদ্ধতার অন্যতম কারণ পাশের এই খালটির অনেক অংশ দখল হয়ে যাওয়া। কোথাও কোথাও সংকুচিত হয়েছে পানি প্রবাহের জায়গা। বর্জ্য দূষণও আটকে দিচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। এই খালটা চলে গেছে ভাসান ট্যাক হয়ে বেরোয় গেছে এবং এটা খুব বড় খাল। এই খালটা আসতে আসতে 12 নম্বর বিআরটির থেকে আসছে। দক্ষিণ সাইডে যে বাড়িগুলো করে ফেলছে, এই বাড়িগুলো সরকারি জায়গায় করছে এবং খালের উপরেই করছে। এই খালটা তখন থেকে বন্ধ হয়ে গেছে। ভালোভাবে নিষ্কাশন হয় না, যে খালটা পলাশনগর এখানে ঢুকলে চাপা হয়ে গেছে, 2 সাইডটা বাড়ি করছে, একটা বিল্ডিং উঠেছে। নগরবাসী বলছেন বারবার কথা দিয়েও কথা রাখছে না সিটি কর্পোরেশন। তাদের অভিযোগ খালগুলো দখলমুক্ত করার দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ভোগান্তি পিছু ছাড়ছে না। আতঙ্কে থাকি, রাস্তার সাইড দিয়ে হাঁটতে গেলে দেখা গেছে মান হলে ডাক না, বাই চান্স আমরা দেখতে পাই না, পা ফসকে যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। ঢাকনাটা খোলা আছে, ওইটা যদি ভয় পাচ্ছিলাম যে ওই যে কিছুদিন আগে একটা লোক মারা গেছে না, একটা মহিলা মারা গেছে, ওইটার ভয় পাচ্ছিলাম। আমাদের এলাকাবাসীদের জন্য এটা খুব একটা বড় দুর্ভোগ। ঠিক আমরা রাস্তা পার হতে পারি না, এখানে বাজার আছে, মানুষজন বাজারে আসতে পারে না। দিনভর উত্তরা, শেওড়াপাড়া, কাজীপাড়া, শান্তিনগর, নিউ মার্কেট এলাকা সহ অনেক এলাকাতেই এমন জলাবদ্ধতা দেখা গেছে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। খরচ মাত্র ৭৯,০০০ টাকা হলেও রিক্রুটিং এজেন্সিগুলো জনপ্রতি আদায় করছে ৫ লাখ টাকা পর্যন্ত। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে এভাবেই প্রায় ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ১৩টি এজেন্সির বিরুদ্ধে। এই হরিলুটের সাথে জড়িত ৩১ জনের বিরুদ্ধে ১৩টি মামলা করেছে দুদক। এদিকে আইসিটি মন্ত্রণালয়ের ৫১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা পুত্র সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। একটু সচ্ছল জীবনের আশায় মালয়েশিয়ায় গেছেন লাখো শ্রমিক, কিন্তু স্বপ্ন পূরণের আগেই ভাঙছে তাদের আশা। নির্ধারিত খরচ ৭৯,০০০ টাকা হলেও রিক্রুটিং এজেন্সিগুলো জনপ্রতি চাপিয়ে দিয়েছে প্রায় ৫ লাখ টাকা। এভাবে প্রায় ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ১৩টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে। দুদক জানিয়েছে সরকার নির্ধারিত ৭৯,০০০ টাকার বদলে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে বাইরা সিন্ডিকেটভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো ৪.৫ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করেছে। ২০২১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ১৩টি এজেন্সি প্রায় ১২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পেয়েছে দুদক। মালয়েশিয়ায় প্রেরিত কর্মীদের নিকট হতে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা গ্রহণপূর্বক আত্মসাৎ করা হয়েছে। অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সকলের বিরুদ্ধে পৃথক পৃথক ১৩টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে নতুন করে আইসিটি মন্ত্রণালয়ের কাজ না করেই প্রকল্পের ৫১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। আর লুটপাটে তার সহযোগী হিসাবে নাম এসেছে সাবেক আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ১৬ কর্মকর্তার। এরই মধ্যে তাদের ব্যাপারে নথিপত্র সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। তার রেকর্ডপত্র সংগ্রহ করেছেন এবং যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। আরও কিছু কার্যক্রম এখনো বাকি রয়েছে এবং এগুলি শেষ হলে যথাসময়ে তারা প্রতিবেদন দাখিল করবে।
রোববার দুদকে জমা পড়া ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের ৮,০০০ কোটি টাকা লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান মহাপরিচালক। দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুসরণ করে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সীদের জন্য দেশব্যাপী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। প্রথম ১০ কার্যদিবস প্রতিটি স্কুলে দেওয়া হবে টিকা, এরপর ইপিআই সেন্টারগুলোতে চলবে মাসব্যাপী। বিকেলে এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফ করেন মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। জানিয়েছেন এই ক্যাম্পেইনের মাধ্যমে ৫ কোটি শিশু কিশোরকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্কুলে টিকা দেওয়ার ক্ষেত্রে শিশুদের ভরা পেটে আসা এবং টিকা দেওয়ার পর আধ ঘন্টা টিকা কেন্দ্রে বিশ্রাম নেওয়ার তাগিদ দেন মহাপরিচালক। টিকা দেওয়ার স্থানটি লালচে হয়ে ব্যথা হতে পারে বলে জানিয়েছেন তিনি। আসতে পারে কিছুটা জ্বরও, তবে এর বেশি প্রভাব হবে না। টিকাটি হালাল উল্লেখ করে ডাক্তার জাফর বলেন, এটি নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। টাইফয়েড জ্বরে আক্রান্ত অবস্থায় কেউ এই টিকা নিতে পারবে না, কিন্তু আগে টাইফয়েড হওয়া কেউ সুস্থ হলে টিকা নিতে কোনো বাধা নেই। এক ডোজ টিকা বিনামূল্যে সরকার দিবে। ইউনিসেফের হেল্প নিয়েছে সরকার, WHO আমাদের পার্টনার হিসেবে আছে, এবং এর সুরক্ষার সময়কাল অ্যাকচুয়ালি 5 বছর, এবং এটা কনজুগেট ভ্যাকসিন বলা হচ্ছে। এর সাথে পলিস্যাকারাইড একটা অংশ থাকে, যার জন্য এর কার্যকারিতা এবং মানসম্মতা অত্যন্ত উঁচু মানের। বাজারে যেসব অ্যাকচুয়ালি টাইফয়েড চলমান আছে তার থেকে এর কার্যকারিতা অনেক বেশি। বিজ্ঞানীদের অসামান্য চেষ্টা ও গবেষণায় প্রতিকার খুঁজে পেয়েও বঞ্চিত থেকেছে বাংলাদেশে আবিষ্কৃত কোভিড ভ্যাকসিন বঙ্গোভ্যাক্স। পূর্ণাঙ্গ ফর্মুলা আবিষ্কারের পরও ট্রায়াল অনুমোদনে সরকারের অসহযোগিতায় আটকে যায় উৎপাদন। আমদানি ভ্যাকসিনে সরকার খরচ করে কোটি ডলার, তবে আর কোনো বাধা থাকছে না বলছে উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। প্রথমবারের মতো ইউএস প্যাটেন্ট অর্জনে বঙ্গোভ্যাক্স এখন বাণিজ্যিক উৎপাদন ও রপ্তানিতেও এগিয়ে যাবে আশা প্রতিষ্ঠানটির। করোনাকালে কোটি কোটি ডলার আয় করেছে ফাইজার, মডার্নার মতো ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, কিন্তু একই সময়ে গবেষণায় অনেক অগ্রসর হয়েও বাণিজ্যিক উৎপাদনে আসতে পারেনি বাংলাদেশে আবিষ্কৃত কোভিড-19 টিকা বঙ্গোভ্যাক্স। মহামারীর সময় একদল বাংলাদেশি বিজ্ঞানী এগিয়ে আসেন নিজস্ব জ্ঞান ও প্রযুক্তিতে ভ্যাকসিন আবিষ্কারে। সফলতাও আসে। বঙ্গোভ্যাক্স নাম দিয়ে তারা টিকা আবিষ্কার করেন। এটি মানবদেহে ট্রায়ালের আগে উচ্চতর প্রাণী হিসেবে বানরের শরীরে পরীক্ষাও করা হয়, যা দেশের ইতিহাসে প্রথম। উৎপাদক প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের দাবি, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল ও সরকারের খামখেয়ালির কারণে সঠিক সময়ে মেডিকেল ট্রায়ালের সুযোগ পায়নি বঙ্গোভ্যাক্স। তবে কয়েক বছর পর হলেও আবিষ্কারের মৌলিকত্ব ও কার্যকারিতার স্বীকৃতি হিসেবে ওষুধ শিল্পে প্রথম ইউএস প্যাটেন্ট পেয়েছে বঙ্গোভ্যাক্স। হসপিটালে গিয়ে খুঁজে আসছে যে কোথায় সেই কোভিড রোগী আছে, তাদের সংস্পর্শে গেছে, সেখান থেকে ভাইরাস নিয়ে আসছে। এটি যেটি অরিজিনাল প্রযুক্তি, সুতরাং আমরা এখন টিকা তৈরির জন্য, বা আমরা পরে বলবো টিকা ছাড়া অন্যান্য যে জেনেটিক ডিজিজ থেকে ভালো করার জন্য এই প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য পার্সোনালাইজড মেডিসিনও আমরা তৈরি করতে পারবো। যুক্তরাষ্ট্রের দেয়া এই মেধাসত্ত্বে রয়েছে 30টি স্বীকৃতি, যাতে রয়েছে mRNA প্রযুক্তির ভ্যাকসিনের সত্য ও ক্যান্সার, ডায়াবেটিক্স, অটোইমিউন ও রক্তের দুরারোগ্য রোগের ওষুধ তৈরির অনুমোদন। যে লেভেলের গবেষণাটা ছিল সেটি আমাদের হয়তো অজ্ঞতার বা আমাদের না জানার কারণে হয়তো আমরা সেটিকে ভালো বুঝতে পারিনি, এবং সেই সময় দেশ বিদেশে যেভাবে গবেষণাগুলো হচ্ছিল এবং সেই ধারাবাহিকতাই কিন্তু এখানে হয়েছিল। পৃথিবীব্যাপী কিন্তু বায়োলজিক্সের যুগ শুরু হয়েছে। আমরা এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে গত 6 মাস যাবৎ বা 1 বছর যাবৎ কথা বলতেছি। ওখানে কি বলি, আমাদেরকে 24শে নভেম্বর 2026-এর পর থেকে প্যাটেন্টের জন্য রয়্যালটি দিতে হবে। আজকে কিন্তু সেই প্যাটেন্ট রয়্যালটি পাওয়ার লোক বাংলাদেশে তৈরি হয়েছে। গ্লোব ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জানান, অনুমোদনের জটিলতায় আটকে যায় 14 কোটি বঙ্গোভ্যাক্সের বৈশ্বিক ক্রয়াদেশ। যেন আমি আর বিক্রি করতে না পারি, কারণ আমার কাছে তো ধরেন 23টা কান্ট্রির অ্যাম্বাসেডর মিটিং করছে এবং 14 কোটি ভ্যাকসিনের অর্ডার দিছে। তা আমি তো এক্সপোর্ট করলে অন্তত $3 বিলিয়ন পাইতাম। হিউম্যান ট্রায়ালের পারমিশন যখন আমাকে দেওয়া হয়েছে, খুব টাইমিং মতো তারা দিছে, মানে যেন করোনা পৃথিবীতে না থাকে।
উদ্ভাবনে সম্পৃক্তরা বলছেন এই আবিষ্কার ওষুধ শিল্পে গবেষণায় বাংলাদেশের সক্ষমতারই প্রমাণ। আমরা দেশের জন্য একটা কিছু করছি, এটা গর্ব করি। আমার গর্ব মানে সবার গর্ব। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। সেই সঙ্গে বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সকল মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। গত ১.৫ দশক আওয়ামী ফ্যাসিবাদের আত্মপ্রকাশে গণতন্ত্র অবরুদ্ধ ছিল বলে উল্লেখ করেন তারেক রহমান। পৃথক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারবে না। জুলাই আগস্টে ঐতিহাসিক রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করলেও এখনও পূর্ণ গণতন্ত্র আসেনি বলে মনে করেন মির্জা ফখরুল। জানান, গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে হলে নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। তথ্য উপাত্ত যাচাই করতে প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য বাছাই হওয়া ২২ দলকে ডেকেছে নির্বাচন কমিশন। কয়েকটি দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করেন ইসির অতিরিক্ত সচিব KM আলী নওয়াজ। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়ায় বাছাইয়ে বাদ পড়া দলগুলোকে এরই মধ্যে কারণ জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সেই সাথে দলগুলোর কেন্দ্রীয় অফিস, জেলা উপজেলা দপ্তর ও কমিটি, সমর্থক তালিকা যাচাই সহ মাঠ পর্যায়ের প্রতিবেদন এসেছে নির্বাচন কমিশনের। সব পর্যালোচনা করে যোগ্যদের বিষয়ে এ মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করবে ইসি। এতে 15 সেপ্টেম্বর পর্যন্ত দলগুলোর দাবি আপত্তি নিষ্পত্তিতে শুনানির সুযোগ দিচ্ছে কমিশন। 30 সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের গেজেট প্রকাশ করবে ইসি। আলোচনা করতে আসা দলগুলোর মধ্যে ছিল মার্ক্সবাদী বাসদ, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি। কিছু বিষয় আমাদের সঙ্গে ক্রস চেক করা জরুরি ছিল। কিছু জায়গাতে আপনার হলো চিঠির বিষয়ে অসামঞ্জস্য ছিল। যে কমিটিগুলো দেখাইছি তার মধ্যে এক্সেসিভ কিছু নাই, কোনো বানোয়াট কিছু নাই। যদি কোনো শর্টেজ থাকে বা কোনো ত্রুটি থাকে সেটা ওনারা আবার পুনঃযাচাই করে দেখতে চান। 100টা উপজেলা এবং 22টা প্রশাসনিক জেলা কার্যালয় দিয়েছি। এটার মধ্যে যে তদন্ত হয়েছে মাঠ পর্যায়ে, আমাদের কাছে এমন কিছু মনে হয়েছে কিনা যে এই তদন্তে কোথাও গ্যাপ আছে। নুরুল হক নূরের উপর হামলাকারীদের 48 ঘণ্টার মধ্যে আইনের আওতায় না আনলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দুপুরে ঢাকা মেডিকেলে নূরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সাথে হামলায় জড়িতদের গ্রেফতারে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন দলটির নেতারা। জানিয়েছেন, নূরকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। গণ অধিকার পরিষদ সভাপতিকে বিদেশে উন্নত চিকিৎসার ঘোষণা দিয়েও সরকার টালবাহানা করছে অভিযোগ করেন নেতারা। জানান, দেশেই চিকিৎসা করাবেন নূর, প্রয়োজনে দল এবং পরিবারের পক্ষ থেকেই তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনার সাথে সম্পৃক্ত, যে কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনার দায় নিয়ে অবশ্যই পদত্যাগ করতে হবে। অন্যথায় 48 ঘন্টা পরে যদি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সচিবালয় কিংবা যমুনা ঘেরাও করে, এর পুরোপুরি দায় বর্তাবে সরকারের উপরে। রিটার্ন জমার ঝামেলা এড়াতে মানুষ কর আইনজীবীদের সেবা নেয়, কিন্তু সেখানেও হয়রানি থেকে মুক্তি নেই। অনেক করদাতাকে আজকে আসো কালকে আসো বলে ঘোরানো হয়, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে এনবিআর এর নতুন সফটওয়্যার উদ্বোধন করেন তিনি। দেশে এই মুহূর্তে আয়কর নিবন্ধন আছে 50 লাখ মানুষের। রিটার্ন জমা দেন 30 লাখের কিছু বেশি। নিয়মকানুনের মারপ্যাচ এড়াতে করদাতাদের 70 ভাগই আয় ব্যয়ের হিসাব জমা দেন উকিলের মাধ্যমে। সাধারণ বেতনভুক্ত হলে 2 থেকে 5,000 টাকা পর্যন্ত নেন একজন ট্যাক্স লয়ার। ব্যবসায়ী বা উচ্চ আয়ের করদাতাদের ক্ষেত্রে এই খরচ 10 থেকে 20,000 টাকা বা তারও বেশি। এক্ষেত্রে অনেক সময় মিলে হয়রানির অভিযোগও। তৃতীয় পক্ষের মাধ্যমে রিটার্ন জমার ঝুঁকি এড়াতে রোববার ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সফটওয়্যার চালু করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বলা হচ্ছে, এর মাধ্যমে কর আইনজীবীদের জন্য সেবা দেওয়া সহজ হবে, কমবে নথি জটিলতা। কমার্শিয়াল ব্যাংকগুলোর সাথে আমাদের সিস্টেমটা কানেক্ট করে দেব। আপনি যখন আপনার ক্লায়েন্টের রিটার্ন ফিল আপ করতে যাবেন, আপনার ক্লায়েন্টের ব্যাংকে কত টাকা জমা আছে, মুনাফা কত পেয়েছে, ট্যাক্স কত করেছে, এটা তার রিটার্নে এসে ফিল আপ হয়ে যাবে, অটো ফিল আপ। আমার অফিসাররা দেখবে না। তাতে যেটা হবে যে আপনার ভুলভ্রান্তি কমে যাবে, এবং আমাদেরও যে অনেক ট্যাক্স পেয়ার আছে অনেক কিছু দেখাতে চান না, ফাঁকি দেন, সেই ফাঁকি ঝুঁকির পরিমাণটা কমে যাবে।
সিস্টেমের উদ্বোধন করে অর্থ উপদেষ্টা বলেন, যত বেশি সম্ভব খাতে ডিজিটাল কার্যক্রম চালু করে যেতে চায় অন্তর্বর্তী সরকার। আপনি যদি এক্সপিডাইট করেন, ক্লায়েন্ট যদি সার্ভিস দেন, ডেফিনেটলি আপনি ইনকামও কমার কথা না, তাই না? বরং ঘুরিয়ে টুরিয়ে অনেকদিন পরে টেবিলের নিচে দিয়ে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, ওগুলো খুব রিলাক্টেন্টলি দিতে চাইবে, কিন্তু আপনি এফিশিয়েন্টলি দিয়ে দেন, তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয়, লোকজন তখন মাইন্ড করবে না। এ সময় কর আইনজীবীদের গ্রাহক হয়রানি না করার অনুরোধ করেন অর্থ উপদেষ্টা। সদিচ্ছার ব্যাপার আছে, এফোর্টের ব্যাপার আছে, এগুলির মধ্যে যদি আমরা কিছুটা বাংলাদেশে আশার আলো দেখাতে পারি মানুষকে, সার্ভিস সেক্টরে সবচেয়ে বেশি সেবার ব্যাপারে, মানে এত লোকজনকে ঘোরানো হয়, আমি নিজেও তো অনেক সময়। রাজস্ব বোর্ড জানায়, আগামী অর্থ বছরে সব ধরনের কর্পোরেট ট্যাক্স অনলাইনে জমা দেয়া বাধ্যতামূলক করা হবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নজরুল গীতি, দেশের গান, আধুনিক গান ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন লালন কন্যা। বাউল সাধক লালন দর্শন ধারণ করেছেন যাপনে। বলা যায় তাকে নাগরিক বাউল। বাস্তবতায় সমাপ্ত হল বর্ণিল সেই অধ্যায়। দীর্ঘদিন অসুখে ভুগে মৃত্যুর কাছে হার মানলেন তিনি। তবে শেষ বিদায়ের স্বজন থেকে সহকর্মী সবাই ছিলেন শোকে স্তব্ধ একজন ফরিদা পারভিনকে হারিয়ে। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে বৃষ্টির কান্নায়। শেষ বিদায়ের সাক্ষী হতে শহীদ মিনারে তার চেনা অচেনা মুখের ভিড়। কেউ কি করছে মল্লিকাদির খোঁজ? উড়ে যাওয়া পাখিকে ধরবে কে? তবু উড়ে গেছে তার প্রাণ পাখি। শোকস্তব্ধতাতে অগণিত অনুরাগী। আমরা একজন বাংলাদেশের একটা সম্পদকে আমরা হারালাম। বিশেষ অবদান ওনার অবশ্যই আছে, আপনারা সবাই জানেন সেটা, যে আমাদের গুরুমার কি অবদান লালন সাইজির গানকে বিশ্বে প্রচার করার জন্য। ওনার ক্ষতি কখনোই আর পূরণ হবার নয়। ওনার শিষ্য হিসেবে ওনার দিক নির্দেশনা অনুযায়ী ওনার অচিন পাখি একাডেমিকে সাথে নিয়ে ওনার দেখা যে স্বপ্ন ছিল সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব। জীবন ও শিল্পসঙ্গীর বাঁশির সুর কে শুনবে আর? এমন যুগলবন্দির হয়তো মিলবে না দেখা। মানে সারা পৃথিবীর কোনো গান আর মিউজিক এটা যুগল হয়নি কখনো, চেষ্টা করেছে বহু। যেটা লালনের গান, ফরিদা পারভিনের বাঁশি, গাজী আব্দুল হাকিমের বাঁশি ক্লিক করেছিল। হয় আমাকে ছেড়ে দিতে হবে, তা নাহলে আমার তার স্মৃতি আঁকড়ে আরও বেশি করে বাজাতে হবে, তার যাতে তার মানে সে যাতে তার ওপারে বসে যাতে তৃপ্তি পায় যে না আমার হাকিম তো বাঁশিটা বাজাচ্ছে এখনো। সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ফরিদা পারভিনের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে। দুপুরে জানাজা শেষে তার গন্তব্য কুষ্টিয়ায় বাবা মার কবরের দিকে, যেখানে তার শেষ ঠিকানা। বিদায় লালন কন্যা ফরিদা পারভিন। আহমেদ তাওকির, যমুনা নিউজ, ঢাকা। নেপালে বিক্ষোভ চলাকালীন সহিংসতায় নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর, বাসভবন এবং অন্যান্য স্থাপনার ধ্বংসস্তূপ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিক্ষোভ চলাকালে উত্তেজিত জনগণ দেশটির সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট ও রাজনৈতিক ব্যক্তিবর্গের বাড়িঘরে আগুন দেয়। সংঘর্ষে থামার পর সেসব স্থান থেকে একে একে বেরিয়ে আসতে শুরু করেছে নিহতদের মরদেহ। এর আগে মোট ৫২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছিল প্রশাসন। বিক্ষোভে আহত হয়েছে ২,০০০-এরও বেশি মানুষ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।